ভার্ব। সঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন। কথা বলতে গেলে আমি আপনার সঙ্গে নতুন দেখা হয়েছে, আপনাকে আমি বলবো যে আপনি কেমন আছেন, তাহলে এটা আমাকে প্রশ্ন করতে হবে, হাউ আর ইউ। হাউ আর ইউ, আপনি কেমন আছেন। আচ্ছা, এখানে উত্তরটা আপনি দিবেন যে স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তাহলে আমাদেরকে প্রশ্ন এবং উত্তর দুইটা শিখতে হবে। তো ডাব্লিউএইচ কোশ্চেনটা আমরা একটু দেখব, আমরা যেন প্রশ্ন করতে পারি। আমরা যে কোনো জায়গায় গেলে আমাদেরকে প্রশ্ন করতে হবে, আপনি কেমন আছেন, আপনার বয়স কত, আপনি কোন দেশ থেকে এসেছেন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই বিষয়টা একটু খুব ভালোভাবে আজকে দেখবো। আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনে অনেক সমস্যা থাকে। আমরা দেখতে পাচ্ছি হু, হুম, হুজ, হোয়ার, হোয়েন, হোয়াই, হুইস ও হাউ। এগুলো যেসব শব্দের যে ওয়ার্ড গুলার প্রথমে ডাব্লিউ থাকে, দেখেন এখানে প্রত্যেকটার শুরুতে প্রথমে হয় ডাব্লিউ রয়েছে, অথবা এখানে ডাব্লিউ অথবা এইচ রয়েছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউ থাকবে অথবা এইচ থাকবে, এই দুইটার যে কোনো একটা থাকবেই থাকবে, এর বাইরে আপনি পাবেন না। তো এখানে বলা হচ্ছে হু, হুইজ, হুম, হোয়াট, হোয়ার, হুইজ, হাউ শব্দগুলো দিয়ে তৈরি কোয়েশ্চেনকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলা হয়। এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করার ওয়ার্ড গুলো তিন ভাগে বিভক্ত হয়। আমরা খুব ভালোভাবে মনে রাখবো, কয় ভাগে বিভক্ত হয়, তিন ভাগে বিভক্ত হয়। এখানে না বুঝলে প্রশ্ন করতে হবে। শ্যামল বাবু, আপনি হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপেলের ক্লাস বলেছিলেন, একটা আজকের ক্লাসটাই পারবো না, আগামী ক্লাসে নিব জিরান্ড এবং পার্টিসিপল। আর মিম আপু, আপনি প্রশ্ন করবেন, হ্যাঁ, এখানে মিউট করে রাখবেন না, একটু আনমিউট করেন, যে কোনো জায়গায় না বুঝতে পারলে প্রশ্ন করবেন। তো বললাম যে এই ডাব্লিউএইচ কোশ্চেন গুলাকে তিন ভাগে বিভক্ত করা হয়, যেমন প্রত্যেকটার ভাগ আছে। টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো এখানেও একটা ভাগ করেছে, সেই ভাগটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়। যে আমরা একটু মনে রাখবো কয় ভাগে বিভক্ত করা যায়, তিন ভাগে, সেই ভাগটা আমরা একটু দেখবো। একটা হচ্ছে, হ্যাঁ, যার পাশে সাউন্ডটা একটু মিউট করবেন, হ্যাঁ, মিউট করলে তাহলে ক্লাসটা ভালো হবে। আচ্ছা, তাহলে বললাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়। দেখেন এই যে হু, হুম, হুজ, হুজ মানে হচ্ছে কার, হুইস, হট ওয়ার্ড গুলা একা একই ব্যবহৃত হলে এদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। অর্থাৎ মনে রাখবেন, যখন এই শব্দগুলা কোনো সেন্টেন্সের প্রথমে বসে, কোথায় বসে, প্রথমে বসে, তখন তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এই একই জিনিস হু, হুম, হুজ, হুইজ, হট, এইগুলা কিন্তু যখন বাক্যের শুরুতে বসে তখন সেইটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। হুম আর যখন এইগুলা বাক্যের মাঝে বসে, সেন্টেন্সের মাঝখানে বসে, তখন সেটা রিলেটিভ প্রোনাউন হয়। এটা আমরা দেখবো ধীরে ধীরে। তো এখানে এই সংজ্ঞাটা মনে রাখবো: হু, হুম, হুজ, হুইজ, হোয়াট ওয়ার্ড গুলা একা একই বা বাক্যের প্রথমে বসলে এদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এরা কিন্তু প্রোনাউন। পার্টস অফ স্পিচ 8 প্রকার, এদের ভিতরে আমরা নাউন প্রোনাউন পড়েছি, এরা কিন্তু প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম, আর ইন্টারোগেটিভ প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা আমি একটু মিউট করি, হ্যাঁ, আপনাদের ওখানে কার শব্দ হচ্ছে। তো বললাম যে হু, হুম, হুজ, হুইজ, হট এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, তো এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নবোধক সর্বনাম। যেমন হু আর ইউ, হুম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান। হুজ ইজ দিস ওয়ালেট, এই ওয়ালেটটি কার, হুজ মানে হচ্ছে কার। হুজ পেন ইজ দিস, এই কলমটি কার। হুইস ইজ দা হুইস ইজ দা টলার অফ দা টু ব্রাদার্স, দুই ভাইয়ের ভিতরে লম্বা কে। টল, টলার, টলেস, দেখেছেন ডিগ্রি এর ব্যবহার। হোয়াট ডিড ইউ ওয়ান্ট, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে, তুমি কি চেয়েছিলে। হু আর ইউ,
একটা বিষয় খেয়াল করব, হু, হুম, হুইজ, হুইজ, হুজ, হট, এইগুলা সেন্টেন্সের শুরুতে বসেছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। কিন্তু যখন আমরা একটা ব্যবহার দেখি, যখন এইগুলা কোনো বাক্যের মাঝখানে বসবে, দুইটা ক্লজের মধ্যে বসবে, তখন এটা রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। কেমন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা আমরা একটু দেখে আসি। যেমন আই, KNOW, I know, THE, I know the, MAN, man, WHO, who, CAME, came, HERE, air, YESTERBAY। আমি একটা বাক্য লিখেছি, দেখেন, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু কেম হেয়ার ইয়েস্টারডে, হু কেম হেয়ার ইয়েস্টারডে। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু মানে কিন্তু এখানে কে না, হু শব্দের অর্থ এই জায়গায় যে। আমি লোকটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল। তাহলে এখানে হু শব্দের অর্থ হচ্ছে যে, কিন্তু এই জায়গায় হুটা একটু দেখি আমরা। হু আর ইউ, আমরা একটা বাক্যে দেখেছি যে হু আর ইউ, তুমি কে। তো এখানে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এই যে দেখেন দুইটা বাক্যের ঠিক মধ্যে বসেছে হু, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু অর্থাৎ যে, কেম হেয়ার ইয়েস্টারডে, গতকাল এখানে এসেছিল। তাহলে কেম হেয়ার ইয়েস্টারডে একটা বাক্য, আই নো দ্য ম্যান একটা বাক্য, দুইটা বাক্যকে এর ভিতরে আত্মীয়তার সম্পর্ক গড়ে দিচ্ছে, এই জন্য এটাকে বলে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ আত্মীয়বাচক সর্বনাম, তাই না? তো এইটা হচ্ছে হু, হুম, হুইজ, হট, দ্যাট, এই ওয়ার্ডগুলো যখন হট, এই ওয়ার্ডগুলো যখন একা একই বা বাক্যের শুরুতে বসবে, তখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন শিখলাম। হুম। এবার হুম ডু ইউ ওয়ান্ট, হুজ ওয়ালেট ইজ দিস, হোয়াট ডিড ইউ ওয়ান্ট। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন, হট, হুইজ ও হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে, ভালোভাবে খেয়াল করবো সবাই, হট, হুইজ প্রশ্ন করতে গেলে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন লাগবেই লাগবে। তো এই ডাব্লিউএইচ কোশ্চেনটা আমরা যদি ভালোভাবে পারি, আমরা কিন্তু প্রশ্ন করতে পারবো। আর প্রশ্ন করতে না পারলে আপনাকে একটা সেমিনারে দেওয়া হলো, আপনি সেমিনারে ইংলিশে বক্তৃতা দেওয়া হচ্ছে, আপনাকে প্রশ্ন করতে হবে, যে জায়গাটাতে আপনি বুঝতে পারেননি ইংলিশে, আপনাকে প্রশ্ন করতে হবে। তো প্রশ্ন করাটা যদি আমার না জানা থাকে কিভাবে একটা প্রশ্ন সাজাতে হয়, তাহলে কিন্তু পারা যাবে না। হট, হুইচ ও হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এই ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। হট বুকস আর দিজ, এই বইগুলো কি বই, কিসের বই। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও। হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি, কোনটি বা কোন কলমটি তুমি চাও। হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, হুজ মানে হচ্ছে কার, এটি কার কলম। তো এই হট প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যে হুইচ এবং তৃতীয় বাক্যে হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এই ওয়ার্ডগুলা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে হট, হুইচ এবং হুজ এরা কিন্তু এই যে প্রথম বাক্যে যেমন বলেছি ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে এই তিনজন ব্যক্তি এরা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। দেখেন এদের সঙ্গে নাউন যুক্ত রয়েছে, হট বুকস, হুইচ পেন, হুজ পেন, এই বুকস এবং পরের বাক্যে পেন, তৃতীয় বাক্যেও পেন, এগুলা কিন্তু নাউন হয়েছে। তো আমরা জানি অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসানো যায়। হি ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়। আই ওয়ান্ট 10 টাকা, এই যে 10 টাকা, টাকাটা হচ্ছে নাউন, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে 10, সংখ্যাবাচক, তাই না? হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক, এই গুড এর পরে নাউন বসেছে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তো এখানে এটা অটোমেটিকলি অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি। হট বুকস আর দিস, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তো যেহেতু এরা অ্যাডজেক্টিভ এবং এদের পরে নাউন বসেছে, তো এই যে অ্যাডজেক্টিভ গুলা এগুলাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কেন বলা হচ্ছে? প্রশ্নবোধক বিশেষণ, প্রশ্ন করা হচ্ছে, হুইচ পেন কোন কলমটি, ডু ইউ ওয়ান্ট তুমি চাও, কোন কলম তুমি চাও। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে হুইচ দ্বারা, এই জন্য এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দেখেন, হাউ, হোয়ার, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। একটু মনে রাখবো আমরা, হাউ, হোয়ার, হোয়েন,
হোয়াইকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয়। যেমন দেখেন, হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। হোয়ার ডিড ইউ গো, হোয়েন হ্যাভ ইউ কাম, হোয়াই হ্যাজ হি কাম। দেখেছেন? তাহলে এখানে হাউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাই না? এখানে অ্যাডভার্ব কাকে বলে? ভার্বকে মডিফাই করতেছে। দেখেন, হাউ আর ইউ, এই বাক্যটা একটু দেখেন। হুইস পেন, হুইস এর পরে নাউন ছিল, এই জন্য কিন্তু এটা হুইসটা এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। এখানে কি আছে? হাউ এর পরে আর রয়েছে, হোয়েন এর পরে হ্যাভ আছে, হোয়াই এর পরে হ্যাজ আছে, অর্থাৎ এইগুলার পরে ভার্ব বসেছে। অর্থাৎ এই ভার্বটাকে মডিফাই করছে হাউ দ্বারা। তুমি কেমন আছো, এগুলাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলোকে কি বলা হচ্ছে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, এবার আমরা একটু ভিতরে দেখব। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক, প্রপার নাউন, ব্যক্তিবাচক কমন নাউন, ব্যক্তিবাচক অ্যাডজেক্টিভ যা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তবে হু দিয়ে প্রশ্ন করতে হয়। সাবজেক্ট যদি প্রপার নাউন হয়, সাবজেক্ট যদি কমন নাউন হয়, তাহলে এখানে আমরা হু দিয়ে প্রশ্ন করব। যেমন দেখেন, জারিফ হচ্ছে একজনের নাম, জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। তো এই জারিফটা কি প্রপার নাউন না? তো এই প্রপার নাউন, সাবজেক্ট এখানে জারিফ। সাবজেক্ট যদি প্রপার নাউন কমন নাউন হয়, তবে প্রশ্ন করতে হবে হু দ্বারা। সবাই খুব ভালোভাবে একটু দেখবো, দেখেন। আচ্ছা, এই যে জায়গাটা বললাম, সাবজেক্ট যদি প্রপার নাউন, এখানে জারিফ হচ্ছে প্রপার নাউন, জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। এখানে কোশ্চেন কি করতে হবে? এই জারিফের পরিবর্তে কমন নাউন, সাবজেক্ট যদি প্রপার নাউন বা কমন নাউন হয়, প্রশ্ন করতে গেলে শুরুতে হু বসাতে হবে। হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার? উত্তরটা আসবে, প্রশ্ন হচ্ছে, ইয়েস, প্রশ্ন হচ্ছে হু ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার, প্রশ্ন করতে হবে জারিফ ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। হু ইজ দা রিবেল পোয়েট অফ বাংলাদেশ? রিবেল মানে হচ্ছে বিদ্রোহী। রিবেল মানে কি হবে? বিদ্রোহী। আচ্ছা, আপনাদের এখানে কার পাশে একটু সাউন্ড হয়, সাউন্ডটা একটু মিউট করবেন, তাহলে আমার ক্লাসটা সুবিধা হবে। বলা হচ্ছে যে হু ইজ দা রিবেল পোয়েট, এখানে উত্তরটা আসে কাজী নজরুল ইসলাম ইজ দা রিবেল পোয়েট। এই কাজী নজরুল ইসলাম এখানে কি প্রপার নাউন না কমন নাউন? এইটা আগে আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি এখানে বলা হচ্ছে প্রপার নাউন হলে এবং কমন নাউন দুইটা যদি থাকে সাবজেক্টের জায়গায়, তাহলে এখানে জারিফ এবং কাজী নজরুল ইসলাম, তারপর দেখেন এখানে রয়েছে কি, যা যা থাকবে সাবজেক্টের জায়গায় যদি প্রপার নাউন বা কমন নাউন থাকে, তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হবে। সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স, কিছু বালিকারা ফুল ছিঁড়তেছে। ইয়েস, টেন্সটা খেয়াল করতে হবে। আর প্লাকিং ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল তুলছে। তাহলে তুলছে বললে প্রেজেন্ট টেন্সে বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই মুহূর্তে তুলিতেছে। তাহলে হু আর প্লাকিং ফ্লাওয়ার্স, এখানেও কিন্তু আপনাকে উত্তর যা থাকবে প্রশ্নও সেই রকম হবে, প্রশ্ন যা থাকবে উত্তর সেই মাফিক দিতে হবে। বালিকারা ফুল তুলছে, হুম, বালিকারা ফুল তুলছে, তাই যদি হয়, তাহলে এখানে আমার উত্তরটা হবে কারা ফুল তুলছে। কারা ইংরেজি কি? হু। হু আর প্লাকিং, হু আর, হু আর প্লাকিং ফ্লাওয়ার্স, হু আর প্লাকিং ফ্লাওয়ার্স, উত্তর আসবে সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স। হু আর রানিং ইন দ্য ফিল্ড, হু আর রানিং ইন দ্য ফিল্ড, এখানে হু মানে কে, আবার হু মানে কারাও প্লুরালও হতে পারে। হু আর রানিং ইন দ্য ফিল্ডস, উত্তর আসবে দেখেন আ ফিউ বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ কিছু বালক মাঠে দৌড়াদৌড়ি করছে, দৌড়াচ্ছে। তারপর দা দা ভার্চুস, দা ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধার্মিকেরা সর্বদা সুখী হয় বা সুখী। হু আর অলওয়েজ হ্যাপি, উত্তর আসবে দা ভার্চুস আর অলওয়েজ হ্যাপি। দে লার্নড শুড বি রেসপেক্টেড, ও এখানে হচ্ছে লার্নেড পারসন মানে যারা বিদ্বান ব্যক্তি, দা লার্নেড শুড বি রেসপেক্টেড, বিদ্বান ব্যক্তিদের সম্মান করা উচিত। হু শুড বি রেসপেক্টেড, অর্থাৎ আমরা একটা বিষয় মনে রাখবো, সাবজেক্টের জায়গায় প্রপার নাউন বা কমন নাউন থাকলে হু দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা প্রশ্ন করব? হু দ্বারা প্রশ্ন করব। এরপর একটা দেখব, সাবজেক্ট যদি বিষয়, হুম, কোনো বিষয় হয় বা জিরান্ড ফ্রেজ বা ইনফিনিটিভ বা ক্লজ এমন হয়, হট দিয়ে প্রশ্ন করতে হবে। সাবজেক্টের জায়গায় কোনো যদি এইগুলা থাকে, তাহলে আমরা খুব মানে হট দ্বারা প্রশ্ন করব। যেমন বুকস আর ভেরি ভ্যালুয়েবল, বই খুব মূল্যবান।
বই খুব মূল্যবান সম্পদ। তাহলে প্রশ্ন করতে হবে কি মূল্যবান সম্পদ, অর্থাৎ এখানে হট, হট মানে হচ্ছে কি, হট আর ভ্যালুয়েবল, হট আর ভেরি ভ্যালুয়েবল। সাবজেক্টের জায়গায় যদি কোনো থিংস, বস্তু বা কোনো বিষয় এমন থাকে তাহলে সেখানে হট দ্বারা প্রশ্ন করতে হয়। ডিসিপ্লিন ইজ নিডেড, ডিসিপ্লিন ইজ নিডেড ইন এভরি ওয়াক অফ লাইফ। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে বা প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম, নিয়মতান্ত্রিক বা অর্থাৎ আমাদের যে নিয়ম শৃঙ্খলা সেটা থাকা প্রয়োজন। ডিসিপ্লিন ইজ নিডেড, দরকার, ইন এভরি ওয়াক অফ লাইফ। তাহলে এখানে প্রশ্ন করতে হবে হোয়াট ইজ নিডেড, কি দরকার, ইন এভরি ওয়াক অফ লাইফ। এগুলা দেখে আপনাদের কিন্তু এখানে এক্সারসাইজ দিব, এক্সারসাইজ করতে হবে, প্রত্যেকটা বিষয় ভালোভাবে একটু বুঝতে হবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি যদি বলি কি জাতির মেরুদণ্ড, কোন জিনিসটা, তাহলে কি হবে, হোয়াট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, হোয়াট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা একটা মহাপাপ। গ্রেট সিন, সিন মানে হচ্ছে পাপ, তাহলে কি বলা মহাপাপ। হোয়াট শুড, সরি, হোয়াট ইজ আ গ্রেট সিন, হোয়াট ইজ আ গ্রেট সিন, উত্তর আসবে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। ইট ইজ এ গ্রেট ভার্চু টু স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ সত্য বলা একটা মহৎ গুণ। ভার্চু মানে হচ্ছে গুণ। তাহলে হোয়াট ইজ আ গ্রেট ভার্চু, দেখেন হোয়াট ইজ আ গ্রেট ভার্চু, গ্রেট ভার্চুটা কি, তাহলে উত্তর হবে ইট ইজ আ গ্রেট ভার্চু টু স্পিক দ্য ট্রুথ। এই যে দেখেন, ইট ইজ এ গ্রেট ভার্চু টু টেল এ লাই, স্পেন্ডিং টাইম উইথ ব্যাড বয়েজ, সামথিং, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন। এই যে সাবজেক্টের জায়গায় বুকস রয়েছে, ডিসিপ্লিন, এডুকেশন, এগুলা কিন্তু এক একটা বিষয়, এক একটা সাবজেক্ট, এক একটা ম্যাটার। এই ধরনের যদি ইয়ে থাকে, সাবজেক্ট হিসাবে থাকে, তখন হট দ্বারা প্রশ্ন করতে হয়। সাবজেক্ট যদি বস্তু হয়, বিষয় হয়, ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, ক্লজ হতে পারে, তবে হট দিয়ে প্রশ্ন করতে হবে। বুকস আর ভেরি ভ্যালুয়েবল, বলা আছে স্যার। হ্যাঁ এখানে অনেক সময় জিরান্ড এবং ইনফিনিটিভও হতে পারে। দেখেন এই যে ইনফিনিটিভের একটা ব্যবহার দেখাই, আমরা ইনফিনিটিভের ব্যবহারটা কি জানি, ভার্ব, টু যুক্ত ভার্ব হলে তাকে ইনফিনিটিভ বলা হয়। টু যুক্ত ভার্ব, যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আমি যেতে চাই। এই যে টু ইট, টু গো, এই টু যুক্ত ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। এখানে একটা ইনফিনিটিভের ব্যবহার করা হয়েছে, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। এই যে টু টেল মানে বলা বা বলতে, তো এখানে বলতে এটা বলা যাবে না, বলতে হবে বলা, টু টেল এ লাই, মিথ্যা বলা। যদি বলা হয় আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই, খেতে, যেতে, টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। এই জন্য এখানে সংজ্ঞায় বলা হয়েছে যে ইনফিনিটিভও যদি প্রথমে থাকে তাহলে হট দ্বারা প্রশ্ন করতে হবে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, তাহলে এখানে টু টেল এর জায়গায় হট ব্যবহার করতে হবে। হোয়াট ইজ এ গ্রেট সিন, দেখেন ইজ এ গ্রেট সিন, তো টু টেল এ লাই এইটুকের পরিবর্তে আমরা হট ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব, হট ব্যবহার করব। হোয়াট ইজ এ গ্রেট সিন, উত্তর আসবে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। বুকস আর ভেরি ভ্যালুয়েবল, এই বুকস এর জায়গায়, শুধু বুকস এর জায়গায়, সাবজেক্টের জায়গায় হট ব্যবহার করব। হট আর ভেরি ভ্যালুয়েবল, আমার উত্তর আসবে বুকস আর ভেরি ভ্যালুয়েবল। বুকস আর ভেরি ভ্যালুয়েবল। মিম, বুঝতে পারছেন আপনি মিতা আপা? স্যার স্যার আজকে এটা কয় নাম্বার ক্লাস চলছে? এটা আমাদের স্পোকেনের ক্লাসটা শুরু, কিন্তু এখানে যে ক্লাসগুলো আপনি গ্যাপ রয়েছেন করতে পারবেন, কিন্তু এই ডাব্লিউএইচ ক্লাসটা আজকে দেখেন, আমরা আবার প্রথম ক্লাসগুলো পাবেন, কোনো সমস্যা নেই, এবং এর প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে ক্লাস করি না কেন প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের স্পোকেনের রুল করাবো, এটাই হচ্ছে আমাদের স্পোকেনের ক্লাসের মূল আকর্ষণ। আর এগুলা করাচ্ছি কেন, আমরা কথা বলতে গেলে, আমরা যখন ডাব্লিউএইচ ওয়ার্ড বলবো, আমরা যখন কারো কাছে প্রশ্ন করব, তখন এই বিষয়গুলো লাগবে। দেখবেন আপনি চিন্তা বিবেচনা করে দেখেন, এই ক্লাসগুলা কিন্তু বা এই প্রশ্নগুলো আমরা পারি না। আমরা হট দ্বারা প্রশ্ন করতে পারি না, আমরা হু দ্বারা প্রশ্ন করতে পারি না, আমরা প্রশ্ন করতেই পারি না, সেই জন্য আমরা কিন্তু উত্তরই বুঝি না। যদি বলা হয় হোয়েন দ্বারা প্রশ্ন করতে বলি, হোয়েন, তাহলে হোয়েনটা কখন ব্যবহার করা হয়, কেউ বলতে পারবেন যে কোন ক্ষেত্রে, কোন টাইমে হোয়েন ব্যবহার করব আমরা, হোয়েন? স্যার এটা মূলত সময়ের ক্ষেত্রে স্যার। হোয়েনটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি সময় বলি, সময় হ্যাঁ যদি বলা হয় হট, কখন ব্যবহার করব হট?
কি জানতে চাওয়া হচ্ছে স্যার? যদি বলা হয় হোয়াই, কখন ব্যবহার করব হোয়াই? সে কোনো কিছু জানার উদ্দেশ্যে। ইয়েস। প্রশ্নবোধক। হাউ কখন ব্যবহার করা হয়? হাউ। কিভাবে স্যার, কিভাবে করা হবে স্যার? হ্যাঁ, কিভাবে বা কেমন আছে, যদি বলা হয় আপনি কেমন আছেন, আমরা এই ধরনের প্রশ্ন যখন করব তখন আমরা হাউ দ্বারা প্রশ্ন করব, হাউ আর ইউ। কি বলবো বলেন? হাউ আর ইউ। তো আমরা দুইটা বিষয় দেখেছি, একটা হচ্ছে হু কোথায় বসে, আর একটা হচ্ছে হট কোথায় বসে। এইবার আমরা দেখব হুইস, অর্থাৎ কয়েকজনের মধ্য থেকে কাউকে নির্দিষ্ট করে জানতে চাইলে বা কোনো বস্তু বা কোনো প্রাণী ইত্যাদি বোঝাতে চাইলে হুইস দিয়ে প্রশ্ন করতে হবে। মনে রাখতে হবে যে বস্তু, ইতর প্রাণী এবং শিশু, এদের ক্ষেত্রে হুইস ব্যবহার করা হয়। হুইস, যেমন বিড়াল, কুকুর, এগুলো একটু নিম্নমানের প্রাণী যদি হয় তাহলে হুইস ব্যবহার করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজনের মধ্য থেকে কাউকে নির্দিষ্ট করে জানতে চাইলে বা কোনো বস্তু বা কোনো প্রাণী ইত্যাদি বোঝাতে চাইলে হুইস ব্যবহার করা হয়, কোনো বস্তু অথবা কোনো প্রাণী। যেমন যদি বলা হয় দ্য ডগ, থার্ড নাম্বারটা আমরা যদি দেখি, দ্য ডগ হুইচ অফ ফলোইং ইটস মাস্টার ইজ ভেরি ফেইথফুল। কুকুর খুব প্রভুভক্ত প্রাণী হয়। তাহলে এই কুকুর এর পরিবর্তে আমরা প্রশ্ন করতে গেলে হুইজ ব্যবহার করব। দেখছেন, আমি বলেছি যে বস্তু বা প্রাণী হলে আমরা হুইজ ব্যবহার করব, বস্তু বা প্রাণীর বেলায় আমরা হুইজ। হুইচ ডগ ইজ ভেরি ফেইথফুল, তাহলে বলা হচ্ছে দ্য ডগ হুইচ ইজ ফলোইং ইটস মাস্টার, যে কুকুরটি তার প্রভুকে স্মরণ করছে, ইজ ভেরি ফেইথফুল, সে খুব বিশ্বাসী। দি পেন ইন মাই হ্যান্ড রাইটস ওয়েল, দি পেন ইন মাই হ্যান্ড রাইটস ওয়েল, এইটার অর্থ কি? হু ক্যান সে ইট? এনিওয়ান ক্যান ডু। এইটার বাংলা অর্থ কি? দ্য পেন ইন মাই হ্যান্ড রাইটস ওয়েল, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? এই কলমটি ভালো লেখে, অনেক ধন্যবাদ। অর্থাৎ এখানে যদি একটু ডিটেলসে বলি, দ্য পেন ইন মাই হ্যান্ড, আমার হাতে যে কলমটি, রাইটস ওয়েল, অর্থাৎ এই কলমটি ভালো লেখে। সহজে বলা যায় যে আমার হাতে যে কলমটি এই মুহূর্তে রয়েছে এটা দ্বারা ভালো লেখা যায়। তো অত দূর না বলে বলা যায় যে এই কলমটি ভালো লেখে। দিস পেন রাইটস ওয়েল, আমরা এমন বাক্য পড়েছি, দিস পেন রাইটস ওয়েল। তো এই যে দিস পেন, এইটা একটা বস্তু, কলম হচ্ছে একটা বস্তু। এই দিস পেনের পরিবর্তে দিস পেন ইন মাই হ্যান্ড, তো দিস পেন, এই দিস এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হুইচ পেন রাইটস ওয়েল, উত্তরটা আসবে দিস পেন। তো হুইচ আপনি কোথায় ব্যবহার করবেন? যখন কয়েকজন ব্যক্তির ভিতরে থেকে যদি নির্দিষ্ট করে এক দুইজনকে বুঝায়, অথবা কোনো বস্তু বুঝায়, অথবা কোনো প্রাণী বুঝায়, তখন হুইচ ব্যবহার করব। যেমন দেখেন, কয়েকজন ব্যক্তির ভিতরে থেকে এক দুজন যখন বুঝাবে, দ্য টু বয়েজ, দ্য টু বয় হু ইজ ইন দ্য মিডিল অফ দ্য ক্রাউড ইজ আ থিপ, বলছে দ্য টু বয় হু ইজ ইন দ্য মিডিল, অনেক মানে একটা ভিড়, একটা সারি, লোকের সারি, এর ভিতরে মিডিলে যে দুইজন বালক দাঁড়িয়ে আছে, অফ দ্য ক্রাউড, এই ভিড়ের ভিতরে, ইজ আ থিপ, ওই দুইজন বালকের ভিতরে একজন হচ্ছে চোর। তাহলে বলা যায় হুইচ বয় ইজ এ থিপ, হুইচ বয় ইজ এ থিপ, কোন বালকটি চোর? বলা হবে দ্য টু, দ্য বয় হু ইজ ইন দ্য মিডিল অফ দ্য টু ক্রাউড ইজ আ থিপ। অফ দ্য টু ব্রাদার্স নো ম্যান ইজ দ্য টলার, অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের ভিতরে, নোমান ইজ দ্য টলার, নোমান হচ্ছে একটু লম্বা, টল মানে হচ্ছে লম্বা, আর টলার মানে হচ্ছে একটু লম্বা, আর টলেস্ট হচ্ছে সবচেয়ে লম্বা। তো বলা হচ্ছে অফ দ্য টু ব্রাদার্স নোমান ইজ দ্য টলার, হুইচ ইজ দ্য টলার অফ দ্য টু ব্রাদার্স, অর্থাৎ এখানেও কিন্তু দুইয়ের ভিতরে একজন বা নির্দিষ্ট করে বোঝালে, কেন কোথায় বোঝেননি আপনি বলেন? এই যে রুলটা বুঝালাম, অর্থাৎ কোনো বস্তু, বসাই দিচ্ছি। তাহলে তো আপনি শোনেননি, আমি দুই তিনবার করে এই বিষয়টা বলেছি ক্লাসটা কিন্তু করার সময়। অন্যদিকে আপনি বাসায় কোন অবস্থায় আছেন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমার ক্লাসে মন দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। আমি এই লাইনটা তিনবার পড়ে শুনিয়েছি, আবার পড়ছি, শোনেন। কয়েকজনের মধ্য থেকে কাউকে নির্দিষ্ট করে যদি কাউকে বুঝায়, একটা ভিড় বা একটা মেলার মাঠে 50 জন 100 জন দাঁড়িয়ে আছে, এর ভিতরে থেকে আপনি নির্দিষ্ট করে বলছেন যে ওই যে লম্বা লোকটি, ও আমার ভাই হয়। অথবা কোনো বস্তু যদি বুঝায়, অথবা কোনো প্রাণী যদি বুঝায়, এদের পরিবর্তে, এদের পরিবর্তে প্রশ্ন করতে গেলে আপনাকে হুইজ ব্যবহার করতে হবে। যেমন দা পেন ইন মাই হ্যান্ড রাইটস ওয়েল, আমার হাতে এই মুহূর্তে যে কলমটি আছে
এই কলমটির দ্বারা ভালো লেখা যায়। তো এই যে দা পেন, এই পেন কি একটা বস্তুবাচক সাবজেক্ট না? আর এই বস্তু হলে এর পরিবর্তে হুইজ ব্যবহার করতে হবে। এই 4 নম্বরের প্রশ্নটা দেখেন, হুইজ পেন রাইটস ওয়েল, কোন কলমটি ভালো লেখে? তাহলে বলা হচ্ছে আমার হাতে যে কলমটি আছে, দি পেন ইন মাই হ্যান্ড রাইটস ওয়েল। অর্থাৎ বস্তু হলে প্রশ্ন করার বেলায় হুইজ ব্যবহার করতে হবে, অথবা কোনো প্রাণী হলে তার পরিবর্তে প্রশ্ন করতে গেলে হুইজ ব্যবহার করতে হবে, অথবা অনেকজন মানুষের ভিতরে থেকে একজন বা দুইজনকে নির্দিষ্ট করে বোঝাতে গেলে হুইজ ব্যবহার করতে হবে। এবার কি একটু বুঝতে পেরেছেন? স্যার এখন বুঝতে পারছি। আপনি একবার না বুঝলে আমি 10 বার 20 বার বোঝাবো, কিন্তু আপনি না বুঝে কখনো এখানে কেউ বুঝবেন না, বলবেন না স্যার বা ভাইয়া আমি বুঝেছি। ঠিক আছে? আমরা এখানে নুরি কথা বলবেন একটু, আমরা সবাই কিন্তু এখানে পার্সোনাল বেসে ক্লাস করতেছি, আমরা ভালো করে বিষয়গুলো শেখার জন্য। ডাব্লিউএইচ কোশ্চেনটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। একজন আমেরিকান, সে আপনার গ্রামে এসেছে ভ্রমণ করতে। এখন দেখবেন বাস্তবে এরকম হয়। কিছুদিন আগে আমার গ্রামে লন্ডন থেকে এসেছিল, অর্থাৎ ইউকে থেকে। তারা স্বামী স্ত্রী সারা বাংলাদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে। তো আমার সাথে রাস্তায় হঠাৎ করে দেখা দুপুর বেলায়। এবার আমার গ্রামে বা গ্রামের মানুষ তো এইভাবে ইংলিশ বলতে পারে না। হুম। এখন তারা কিন্তু রাস্তা চিনতেছে না, বা আমাদের গ্রামে কোনো দর্শনীয় স্থান আছে কিনা আমাদের গ্রামের আশেপাশে, এটা তারা জিজ্ঞেস করতেছে বিভিন্ন লোকের কাছে। এখন আমি রাস্তা দিয়ে কি একটা কাজে যেন যাচ্ছিলাম, তখন আমি কিন্তু তাদের সঙ্গে উদ্যোগ করে আমি তাদের ইচ্ছায় কথা বললাম। কথা বলার পরে তারা আমাকে বুঝলো আমার ভাষা, আমি তাদের ভাষা বুঝলাম, তাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম, গুগল ম্যাপ দেখিয়ে দিলাম, এবং আমাদের গ্রামের পাশে কিছু স্থানীয় মানে ছোট ছোট নিদর্শন রয়েছে, দর্শনীয় জায়গা, সেগুলার লোকেশন বলে দিলাম। তারা শেষে আমাকে বললো, থ্যাঙ্কস এ লট ডিয়ার ব্রাদার্স, ডিয়ার ব্রাদার। তো এই যে কথাটা আমি তাদের সাথে বললাম, তাদেরকে আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, কোন দেশ থেকে আপনারা এসেছেন, বা আপনারা কোন দেশের লোক? তারা বললো, উই হ্যাভ কাম ফ্রম ইউকে। কি বলেন বলো তো? ইউকে। তাহলে আমি প্রশ্ন করেছি হুইস, কি ব্যবহার করেছি? হুইস। তারপর আমি প্রশ্ন করেছিলাম যে হাউ ওল্ড আর ইউ, আপনাদের বয়স কত বা আপনার বয়স কত? তো একজন বলেছিল আই এম 65 ইয়ার্স ওল্ড, আর একজন বলেছিল আই এম 50। আই এম 50। ওই মহিলার বয়স ছিল 50, আর ওই পুরুষের বয়স ছিল 65। তো দেখেন আমি প্রশ্ন করেছি হাউ দ্বারা, হাউ ওল্ড আর ইউ। হুম। তারপর আমি প্রশ্ন করেছিলাম হাউ ইজ বাংলাদেশ, আমি প্রশ্ন রেখেছিলাম যে হাউ ইজ বাংলাদেশ। ওরা বলেছিল বাংলাদেশ ইজ ভেরি ফাইন, ভেরি বিউটিফুল কান্ট্রি, ভেরি বিউটিফুল কান্ট্রি। তো দেখেন আমি যদি প্রশ্ন না করতে পারতাম, ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে যদি আমার ধারণা না থাকতো, আমি তাদের সঙ্গে কথা বলতে পারতাম না। এখানে অনেকেই আছেন বিদেশ যাবেন বা ভালো চাকরিতে যোগদান করবেন, বা আপনি আইএলটিএস দিতে চাচ্ছেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, বায়ারদের সঙ্গে কথা বলবেন। তো বায়ার আপনাকে একটা কাজ বুঝিয়ে দিল, আপনি বুঝলেন না, তো আপনি তো তাকে প্রশ্ন করবেন যে ভাইয়া আমি এই কাজটি বুঝতে পারিনি, আবার আমাকে একটু বলবেন কি? বা আমি জানতে চাই যে আপনি আমাকে কত ডলার পে করবেন এই কাজের বিনিময়ে। হুম। হাউ ডলার্স বা হাউ মেনি ডলার্স উইল ইউ পে ফর মাই ওয়ার্ক। তো হাউ মেনি ডলার্স, কত ডলার ইউ উইল পে, তুমি পে করবে ফর মাই ওয়ার্ক, আমার কাজের জন্য। তো এখানে হাউ দ্বারা প্রশ্ন করেছি। অর্থাৎ এই ডাব্লিউএইচ কোশ্চেনটা কিন্তু আমাদের যেমন টেন্স প্রয়োজন প্রত্যেকটা জায়গায়, ডাব্লিউএইচ কোশ্চেনটাও খুব প্রয়োজন। তো আমরা একটু ধীরে ধীরে আরো সামনের দিকে আগাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্টের ক্ষেত্রে দেয়ার থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। আমরা সরাসরি একটা উদাহরণ আগে একটু দেখে আসি, এক্সাম্পলটা কি রয়েছে দেখেন। এক্সাম্পলটা এখানে বলছে, একটু বড় করে দেই, there is a big mango tree on the bank of the pond. There is a big mango tree on the bank of the pond. অর্থাৎ পুকুরের, বলা হচ্ছে পুকুরের ব্যাংক মানে হচ্ছে তীর, ব্যাংক মানে হচ্ছে তীর। There is a big mango tree on the bank of the pond. সাউন্ড হলে একটু মিউট করবেন সবাই, হ্যাঁ, কথা বলার সময় আনমিউট করবেন। There is a big mango tree, একটা বড় আম গাছ, on the bank of the pond, পুকুরের পাড়ে। তাহলে এই দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে প্রথমে দেয়ার রয়েছে, তারপরে ইজ, এটা হচ্ছে ভার্ব, আর তারপরে সাবজেক্ট রয়েছে এ বিগ ম্যাঙ্গো ট্রি, টোটাল এটা কিন্তু সাবজেক্ট। দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্টের ক্ষেত্রে ব্যক্তিবাচকের বেলায় হু প্লাস ভার্ব প্লাস দেয়ার,
হু প্লাস ভার্ব প্লাস দেয়ার, এখানে দেখেন দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট আছে, প্রশ্ন করার সময় প্রথমে হু ব্যবহার করতে হবে। আর যদি এখানে অন্য কোনো সাবজেক্ট থাকে তখন আপনাকে হট ব্যবহার করতে হবে, যেমন হু প্লাস ভার্ব প্লাস দেয়ার, অথবা অন্য সব ক্ষেত্রে হট প্লাস ভার্ব প্লাস দেয়ার। আমরা একটা উত্তর দেখি, দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি অন দা ব্যাংক অফ দ্য পন্ড। তাহলে এখানে প্রশ্ন করব হোয়াট ইজ দেয়ার, সেখানে কি আছে, অন দা ব্যাংক অফ দ্য পন্ড, পুকুরের পাড়ে কি আছে, উত্তর আসবে দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি। এইবার এখানে যদি দেখেন এই দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এর ক্ষেত্রে ব্যক্তিবাচকের বেলায় হু, আর অন্যদের বেলায় হট ব্যবহার করা হবে। তো এখানে তো ব্যক্তি নাই, এখানে দা ম্যাঙ্গো ট্রি এটা একটা বস্তু, এই জন্য এখানে হট বসেছে। কিন্তু যদি বলি দেয়ার লিভড, দেয়ার লিভড অ্যান অনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামে একজন সৎ মানুষ বাস করতো, সে মারা গিয়েছে এখন আর নাই। দেয়ার লিভড, LIVED, দেয়ার লিভড অ্যান অনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, এখানে যেহেতু একজন ব্যক্তি রয়েছে এই জন্য ব্যক্তির পরিবর্তে হু বসবে। সহজ কথায় মনে রাখবেন, সহজ কথায় মনে রাখবেন ব্যক্তির পরিবর্তে হু, আর বস্তুর পরিবর্তে হট, বস্তু এর পরিবর্তে হট, এটা কিন্তু খুব ভালোভাবে আমরা মনে রাখবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে এখানে প্রশ্নটা হবে হু লিভড দেয়ার ইন ইওর ভিলেজ, হু লিভড দেয়ার ইন ইওর ভিলেজ, দেয়ার হ্যাপেন্ড এ ট্রিভিয়াল অ্যাক্সিডেন্ট ইন ফ্রন্ট অফ মাই শপ, আমার দোকানের সামনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। তাহলে অ্যাক্সিডেন্ট যেহেতু একটা বস্তুবাচক, তাহলে হোয়াট হ্যাপেন্ড দেয়ার ইন ফ্রন্ট অফ আওয়ার শপ, হোয়াট হ্যাপেন্ড দেয়ার ইন ফ্রন্ট অফ আওয়ার শপ। আচ্ছা দেখেন, একটু কঠিন মনে হইতে পারে, এটা খুবই সহজ, একটু ভালোভাবে নিতে হবে। এই ক্লাসটা দ্বিতীয়বার যখন আপনি দেখবেন আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা আসবো হাউ দিয়ে কেমনে প্রশ্ন করব। বলা হচ্ছে দেয়ার আর 5 বুকস অন দা টেবিল, টেবিলের উপরে 5খানা বই আছে। তাহলে এখানে যেহেতু 5 সংখ্যা রয়েছে, হাউ হবে হাউ মেনি বুকস, কতগুলা বই, আর দেয়ার অন দা টেবিল, টেবিলের উপরে কতগুলা বই রয়েছে। দেয়ার অ্যাপিয়ার্ড, there appeared as many as 20 students as the meeting, মিটিং এ 20 জন ছাত্রছাত্রী হাজির হয়েছিল। হাউ মেনি স্টুডেন্টস অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার মানে হাজির হওয়া, আর অ্যাপিয়ার্ড মানে হাজির হয়েছিল। হাউ মেনি স্টুডেন্টস অ্যাপিয়ার্ড দেয়ার এট দ্য মিটিং, তাহলে উত্তর হবে দেয়ার অ্যাপিয়ার্ড as many as 20 students in the meeting। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যখন দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি নির্দিষ্ট সংখ্যাবাচক প্লুরাল নাম্বার হয়, তাহলে হাউ মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস ভার্ব প্লাস দেয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। এক কথায় মনে রাখতে পারি, এখানে যদি দেয়ার আর 5 বুকস, এই যে বই, কয়টি বই, 5 বুকস, অর্থাৎ যদি বই বস্তুবাচক থাকে তাহলে অর্থাৎ এখানে সংখ্যা বোঝালে আমরা হাউ মেনি বসাবো, সংখ্যা বোঝালে হাউ মেনি, কতগুলো বই রয়েছে টেবিলের উপরে, কত সংখ্যক ছাত্রছাত্রী মিটিং এ হাজির হয়েছিল, 20 জন, কতগুলা বই রয়েছে টেবিলের উপরে, 5টি বই, সংখ্যা বোঝালে কত বোঝালে হাউ মেনি ব্যবহার করব, হাউ মেনি। এরপর বোঝাচ্ছে আই মেট বকুল, কিভাবে বলবো? প্লুরাল নাম্বারের সংখ্যাটাই যে এখানে বলছে দেয়ার আর 5 বুকস, 5টি বই, একটি বই হলে, হ্যাঁ সবগুলা এখানে প্লুরাল নাম্বার। দেয়ার অ্যাপিয়ার্ড অ্যাজ 20 স্টুডেন্টস, একজন ছাত্র হলে 1 স্টুডেন্ট হতো, আর এখানে যেহেতু 5 বুকস 20 স্টুডেন্টস, এখানে প্লুরাল থাকবে, প্লুরাল থাকলে এখানেও সেই প্লুরাল সাবজেক্টটা বসে যাবে, হাউ মেনি বুকস হাউ মেনি স্টুডেন্টস, দেখেন এখানেও এস বসেছে এখানেও এস বসেছে। এটা খুব একটা সিম্পল বিষয়। এবার অবজেক্ট সংক্রান্ত প্রশ্ন, সেন্টেন্সের অবজেক্ট যদি, সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় কি হয়, দেখেন একটা ক্লাসে একবারে কিন্তু সবকিছু বুঝে ওঠা যায় না। এই ক্লাস রেকর্ডটা পিডিএফটা আপনি আগামীকাল যখন একটু নিয়ে বসবেন দেখবেন এই বিষয়গুলো আপনার কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। প্রথমবারে একটু কঠিন, আপনি দেখবেন অপরিচিত কোনো রাস্তায় হেঁটে যাবেন, মনে হবে অনেক সময় লেগেছে, কিন্তু ওই রাস্তায় আপনি বিকেল বেলা আবার ব্যাক করে আসবেন পিছনে ওই রাস্তা বরাবর, তখন দেখবেন সময় কম লেগেছে। পরের দিন আবার ওই রাস্তায় যাবেন, মনে হবে আরো সময় কম লেগেছে। 10-12 দিন যখন যাওয়া হয়ে যাবে তখন ওই রাস্তাটা আপনার মুখস্থ হয়ে যাবে, দেখবেন যে ওই রাস্তাটায় আপনার সময়ই লাগছে না।
সে 1 কিলো হোক 2 কিলো, অর্থাৎ যেতে যেতে একটা সময় কিন্তু ওই জায়গাটা আমাদের মুখস্থ হয়ে যায়, জায়গাটা আমাদের জানা হয়ে যায়। এই বিষয়টা ঠিক সেই রকম। প্রথম যেদিন আপনি টেন্স পড়েছিলেন ক্লাস 3 বা 4 বা 5 বা 6-এ, কত কঠিন মনে হয়েছিল। এখন কি টেন্স কঠিন মনে হয়? হয় না। অর্থাৎ এখানেও নতুন বিষয় কিন্তু আমাদের একটু কঠিন মনে হইতে পারে। একটা বিষয় দেখবেন, মেডিকেল বা সায়েন্স এটা প্রমাণ করেছে, যে গানটা আপনার শুনতে ভালো লাগে, ওই গানটা আপনি মোবাইলে শুনবেন, দেখবেন দ্রুত কেন জানি সময় চলে যায়। ভালো গানের সময়টা দ্রুত চলে যায়। আসলে কি দ্রুত যায়? সেই একই টাইম যায়, কিন্তু ওই বিষয়টা আপনার ভালো লাগে, এই জন্য মনে হয় এরকম যে গানটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, তবে হু অথবা হুম এবং অন্য ক্ষেত্রে হট, দুইটা কথা বলেছি। সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, তাহলে প্রশ্ন করার সময় আপনি হু অথবা হুম ব্যবহার করতে পারেন, অন্য ক্ষেত্রে হট ব্যবহার করতে পারেন। যেমন আই মেট বকুল, আমি বকুল, এখানে বকুলটা হচ্ছে অবজেক্ট, কর্ম। আই মেট বকুল, আমি বকুলের সাথে সাক্ষাৎ করেছিলাম ইয়েস্টারডে। তাহলে কি হবে? হু অথবা হুম দুটোই দিতে পারবেন। হুম ডিড ইউ মেট ইয়েস্টারডে। তাহলে এখানে যেহেতু ব্যক্তিবাচক রয়েছে, বকুল একজন ব্যক্তি, এই জন্য এখানে হু বা হুম ব্যবহার করা যায়। আই হেল্পড হিজ ব্রাদার্স, আই হেল্পড হিজ ব্রাদার্স, আমি তার ভাইদেরকে সাহায্য করেছিলাম। তাহলে হু ডিড ইউ হেল্প অথবা হুম ডিড ইউ হেল্প, হুমটা দিলে বেশি ভালো হয়। হুম ডিড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছিলে? তাহলে এখানে প্রশ্ন আসবে, উত্তর আসবে আই হেল্পড হিজ ব্রাদার, আমি তাদের ভাইদেরকে সাহায্য করেছিলাম। হি ফিনিশড রাইটিং আ নোভেল, সে একটা উপন্যাস লেখা শেষ করেছিল। তাহলে উপন্যাস এটা কিন্তু কোনো ব্যক্তি না, এই জন্য এখানে আপনি হোয়াট ব্যবহার করবেন। হোয়াট ডিড হি ফিনিশ, হোয়াট ডিড হি ফিনিশ, সে কি লেখা শেষ করেছিল? তাহলে উত্তরটা আসবে হি ফিনিশড রাইটিং আ নোভেল। অর্থাৎ এতটুক মনে রাখবো আমরা, সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, তবে হু অথবা হুম ব্যবহার করব, আর বাদ বাকি সকল ক্ষেত্রে হট ব্যবহার করব। কি ব্যবহার করব? হট ব্যবহার করব, ব্যক্তিবাচক বাদে যখন হবে। যেমন আই লাইক সুইমিং, এখানে এই অবজেক্ট সুইমিং এটা কি কোনো ব্যক্তি? নো, এটা একটা বস্তু বা একটা অন্য অবজেক্ট, ব্যক্তিবাচক বাদে। এই জন্য এখানে হোয়াট ডু ইউ লাইক, উত্তরটা আসবে আই লাইক সুইমিং, আই লাইক প্লেইং, আই লাইক ওয়াকিং, আই লাইক রাইটিং। আচ্ছা, নেক্সট আমরা দেখব। স্যার পশু পাখির বেলায় কি হবে? হ্যাঁ, পশু পাখির বেলায় সুন্দর প্রশ্ন। বস্তু, ইতর প্রাণী, শিশু, এদের পরিবর্তে আপনি হুইস ব্যবহার করবেন, এদের পরিবর্তে হুইস ব্যবহার করবেন। যেমন আই বট, একটু শোনেন, আই বট, আই বট এ গ্রিন প্যারট ইয়েস্টারডে ফ্রম দ্য মার্কেট, গতকাল বাজার থেকে আমি একটা সবুজ রঙের প্যারট, মানে কি বলেন তো? পাখি, তোতা পাখি। তোতা পাখি, থ্যাংক ইউ। গতকাল বাজার থেকে আমি একটা সবুজ রঙের তোতা পাখি কিনেছিলাম, বা টিয়া পাখিও দিতে পারেন, টিয়া পাখি কিনেছিলাম, টিয়া পাখির রংটা সবুজ হয়। তো এইখানে আপনাকে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। হুইচ বার্ড, হুইচ বার্ড ডিড ইউ বাই ইয়েস্টারডে ফ্রম দ্য মার্কেট, গতকাল বাজার থেকে আপনি কোন ধরনের টিয়া পাখি কিনেছিলেন? হুইচ বার্ড। তখন আপনাকে উত্তর দিতে হবে আই বট, আই বট এ গ্রিন প্যারট ইয়েস্টারডে ফ্রম দ্য মার্কেট। অর্থাৎ এই যে টিয়া পাখি, কুকুর, বিড়াল, শিশু, এদের পরিবর্তে আপনি হুইচ ব্যবহার করবেন, এদের পরিবর্তে আপনাকে হুইচ ব্যবহার করতে হবে। এইবার যখন ভার্ব সংক্রান্ত প্রশ্ন আসবে, এটা শিখিয়ে আমি প্রেজেন্টেশনে চলে যাব, আমি টেন্সে চলে যাব। ভার্ব সংক্রান্ত যখন প্রশ্ন আসবে, এই যে ভার্ব জানতে চাইলে হট, দেখেন ভার্ব জানতে চাইলে আমি আগে একটু একটা এক্সাম্পল দেই। হি রানস, এর অর্থ সে দৌড়ায়, হি রানস, অথবা হি ওয়াকস, এমন যদি থাকে, এখানে হোয়াট ডাজ হি ডু, সে কি করে? তাহলে সে দৌড়ায়, হি রানস। হি ইজ রানিং ইন দা ফিল্ড, হোয়াট ইজ হি ডুইং ইন দা ফিল্ড। দেখেন হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে ইন দা ফিল্ড। এই প্রশ্নটাকে আবার অন্যভাবেও করা যায়। ক্লাস 5 এর স্টুডেন্ট আমি কিছুদিন আগে অফলাইনে পড়াতাম, তো এখানে দেখেন খুব ভালোভাবে মন দিয়ে সবাই আমরা খেয়াল করব। এই যে জায়গাটা বলছে হি ইজ রানিং ইন দা ফিল্ড, সে মাঠে দৌড়াচ্ছে। এখানে প্রশ্ন করেছি হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে?
ইন দা ফিল্ড, তাহলে উত্তর হবে সে মাঠে দৌড়াচ্ছে। এই এখানে হট বাদ দিয়ে, প্লিজ কথা বলবেন না, কার জানি একটু সাউন্ড আসছে। এখানে বলা হচ্ছে হট বাদ দিয়ে আমি এখানে হয়ার দিয়েও বাক্যটা গঠন করতে পারি। কিভাবে? হয়ার ইজ, হয়ার ইজ হি রানিং, হোয়ার ইজ হি ডুইং ইন দা ফিল্ড। ভালো করে দেখেন, আমি এখানে একটু লিখে দেই। হোয়ার, WHERE, হোয়ার ইজ হি, হোয়ার ইজ হি ডুইং, হোয়ার ইজ হি DOING, ডুইং ইন THE, ইন দা ফিল্ড, FIELD। এখানে আপনাকে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। তারা কাজ করতে হ্যাঁ, কোথায় তারা হ্যাঁ কাজ করছে বা দৌড়াচ্ছে বা তারা কি করছে। বাক্যটা দেখেন, এই যে হি ইজ রানিং ইন দা ফিল্ড, তাহলে হোয়াট ইজ হি ডুইং ইন দা ফিল্ড। এইখানে যদি এই রানিং এর নিচে দাগ দেওয়া থাকে, ক্লাস 5-এ ওদের 6 নম্বরে 6 দাগে এই প্রশ্নটা থাকে, যারা 5-এ পড়ে আমি দেখেছি 5-এর ইংরেজি বইতে 6 নম্বরে এই আইটেমটা আসে। রানিং এর নিচে দাগ দেওয়া থাকবে, হি ইজ রানিং ইন দা ফিল্ড। তাহলে এখানে আমাকে প্রশ্ন করতে হবে হোয়াট ইজ হি ডুইং ইন দা ফিল্ড, সে মাঠে কি করছে। উত্তর আসবে সে মাঠে দৌড়াচ্ছে। সে মাঠে কি করছে? সে মাঠে দৌড়াচ্ছে। আর যদি এই ফিল্ডের নিচে দাগ দেওয়া থাকে, ফিল্ড, সে কোথায় দৌড়াচ্ছে, হোয়ার ইজ হি ডুইং, বা সে মানে সে কোথায় কি করছে, তাহলে উত্তরটা হবে হি ইজ, এই যে হোয়ার হি ইজ ডুইং ইন দা ফিল্ড, সে মাঠে কি করছে, তাহলে হবে সে মাঠে দৌড়াচ্ছে। অর্থাৎ হোয়ার দিয়ে প্রশ্ন করলে এক রকমের উত্তর পাবেন, আর হট দিয়ে প্রশ্ন করলে আরেক রকমের উত্তর পাবেন। যদি রানিং এর নিচে দাগ দেওয়া থাকে তাহলে হট দিয়ে প্রশ্ন করবেন, আর যদি ফিল্ডের নিচে দাগ দেওয়া থাকে হায়ার দিয়ে প্রশ্ন করবেন। এটা আপনাকে বুঝতে হবে যে ফায়ার মানে হচ্ছে কোথায়, তারা কোথায় দৌড়াচ্ছে, মাঠে দৌড়াচ্ছে। আর যদি বলি তারা মাঠে কি করছে, তাহলে ছেলেরা মাঠে দৌড়াচ্ছে। বিষয়টা এই ডব্লিউএইচ কোশ্চেন কিন্তু খুব জটিল, আবার খুব সহজ। একটা ক্লাসে এটা আপনারা যদি ক্লিয়ার না হয় পরে আবারও নিব, সমস্যা নেই, তবে ক্লাস রেকর্ডটা দেখলে ক্লিয়ার হবে। 4 নাম্বার দেখেন, দা বয়েজ আর প্লেইং, দা বয়েজ আর প্লেইং, বালকেরা খেলছে। 4 নম্বরের প্রশ্ন, কোন প্রশ্ন করলে এই উত্তর আসে যে বালকেরা খেলছে? প্রশ্নটা হবে হোয়াট আর দা বয়েজ ডুইং, হোয়াট আর দা বয়েজ ডুইং, বালকেরা কি করছে। উত্তর আসবে দা বয়েজ আর প্লেইং, দা বয়েজ আর ইটিং। হ্যাঁ, দা বয়েজ আর ইটিং, দা বয়েজ আর প্লেইং, এখানে আপনারা বিভিন্ন ভাবে বলতে পারবেন। তাহলে আমাকে প্রশ্ন সাজাতে হবে হোয়াট আর দা বয়েজ ডুইং, উত্তর হবে দা বয়েজ আর প্লেইং। তাহলে এখানে মনে রাখতে হবে ভার্ব জানতে চাইলে, ভার্ব জানতে চাইলে হট দিয়ে প্রশ্ন করতে হবে, হট। এই যে বালকেরা কি করছে, তারা মাঠে কি করছে। তারপরের প্রশ্নটা দেখেন, দা বয়েজ আর প্লেইং ইন দা ফিল্ড, দা বয়েজ আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড। তাহলে কি হবে? দা বয়েজ আর, এটা একটু ইয়ে করি। কোশ্চেনের মোট তিনটা ক্লাস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্ট সংক্রান্ত যখন হবে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক, তখন আমরা হাউ অথবা হট দ্বারা প্রশ্ন করতে পারি। কমপ্লিমেন্ট সম্পূরকটা কেমন দেখেন, কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভাব অর্থ অনুযায়ী, অর্থাৎ আপনাকে ভাবটা বুঝতে হবে, ভাব অর্থ অনুযায়ী হট হাউ দিয়ে প্রশ্ন করবে। তবে এক্ষেত্রে কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তবে হট দিয়ে প্রশ্ন করা হয়। কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে সম্পূরক। যেমন করিম ইজ অ্যান অনেস্ট বয়, এই দেখেন করিম একজন কেমন বালক, করিম একজন সৎ বালক। করিম এই যে অনেস্ট বয়, এইটা কিন্তু এই বাক্যের একটা কমপ্লিমেন্ট। যেমন আমরা শুধু ভাত খাই না, ভাতের পাশাপাশি বিভিন্ন পুষ্টিকর খাবার খাই, ওই পুষ্টিকর খাবার গুলাকে বলা হয় কমপ্লিমেন্ট। তো এখানে অনেস্ট বয়টা হচ্ছে কমপ্লিমেন্ট। তাই বলা হচ্ছে কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভাব অর্থ অনুযায়ী হট অথবা হাউ দিয়ে প্রশ্ন করবে। তবে এক্ষেত্রে কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তবে হট দিয়ে প্রশ্ন করবে। অর্থাৎ এই কমপ্লিমেন্ট যদি অবজেক্ট হয়, অবজেক্ট মানে কেমন, আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে অবজেক্ট কোনটি বলেন তো? রাইস, রাইসটা হচ্ছে কর্ম। তো এখানে বলছে করিম ইজ অ্যান অনেস্ট বয়, করিম একজন সৎ ছেলে। তাহলে হাউ ইজ করিম, হাউ ইজ করিম, কিন্তু এখানে অবজেক্ট সংক্রান্ত, কমপ্লিমেন্ট যদি অবজেক্ট হয়, কমপ্লিমেন্ট যদি অবজেক্ট হয়, এখানে এই করিম ইজ, এই বয় না থেকে যদি করিম ইজ অনেস্ট থাকতো তাহলে এখানে হট দ্বারা প্রশ্ন করা যেত।
কিন্তু এখানে যেহেতু কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভাবটা বুঝতে হবে। করিম ইজ অ্যান অনেস্ট বয়, কিভাবে প্রশ্ন করবেন? হাউ ইজ করিম, করিম কেমন ছেলে, করিম কেমন, আপনাকে একজন বলছে না করিম একজন ভালো ছেলে, আমরা ছেলেটাকে চিনি, করিম ইজ অ্যান অনেস্ট বয়। আর এখানে অ্যান হলো কেন বলেন তো? এটা প্রত্যেকেরই জানা কথা, অ্যান কেন হলো? এটা অনেস্ট আছে স্যার। এখানে অনেস্ট আছে, হ্যাঁ। তো অনেস্ট থাকলে কি অ্যান হবে? না স্যার, একটু উচ্চারণের জন্য স্যার। ইয়েস, আমি এতটুকুই জানতে চাচ্ছিলাম, একেবারে শতভাগ সঠিক উত্তর পেয়েছি। অনেস্ট হচ্ছে এখানে এইচ এর উচ্চারণ হ না হয়ে অ এর মতো হচ্ছে, অনেস্ট, অনেস্ট। কিন্তু যদি বলা হয় দিস ইজ ড্যাশ হর্স, এটি হয় একটি ঘোড়া, এখানে এ হবে না অ্যান হবে? হর্সের ক্ষেত্রে এ হবে, কারণ এখানে এইচ এর উচ্চারণ হ এর মতো হচ্ছে। তো দেখেন হাউ না হয়ে আমরা হট দিয়ে একটা দেখি, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। এইবার এখানে দেখেন উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন কিন্তু অবজেক্ট, এই জন্য এখানে হট দ্বারা প্রশ্ন করা হয়েছে। হোয়াট ডিড ইউ মেক হিম, তোমরা তাকে কি বানিয়েছিলে? উত্তর আসবে আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। অর্থাৎ এখানে আপনি ভাব বুঝবেন, উই মেড হিম ক্যাপ্টেন, এখানে স্বাভাবিক প্রশ্নটা এইভাবে চলে আসে, মনে দেখবেন চলে আসবে যে আমরা তাকে কি বানিয়েছিলাম। তাহলে কি ইংরেজি কি হবে? কি ইংরেজি হচ্ছে হোয়াট। হোয়াট ডিড ইউ মেক হিম, এখানে ডিড কেন দিলাম? কারণ এই প্রশ্নটা রয়েছে পাস্ট টেন্সে, মেড, হ্যাঁ মেড রয়েছে, মেক না। উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে আমরা তাকে কি বানিয়েছিলাম? হোয়াট ডিড ইউ মেক হিম। আর মনে রাখবেন ডিড এর পরে মেক হয়েছে, এই ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা ডাব্লিউএইচ শিটটা আমরা আরো একটু আসবো এখানে, তার আগে আমরা এই বিষয়গুলো একটু দেখে আসি, যেটা আমাদের মূল পড়ার বিষয় ছিল। আমরা টেন্স সংক্রান্ত কিছু ট্রান্সলেশন করছিলাম, এখানে কোনো স্পেশাল ডে দেওয়া ছিল নাকি আমরা আজকে যে কোনো একটা করব? হুম, নূপুর দিদি একটু বলবেন ডে কত এটা ছিল? হলো স্যার 8। 8 9 10, এইখানেও দেখবো, নিউজ পেপারেও যাব, নিউজ পেপারের উপরে আমাদের কথা বলতে হবে। হ্যাঁ নিউজ পেপার আমরা, দেখেন এখানে স্পোকেন কোর্সটা এমনই, এটা আমরা কথা বলা যায় কিভাবে, তার জন্য আমাদের যা যা কিছু প্রয়োজন আমরা সেইগুলোই করব আয়োজন। তো এখানে টেন্স আসতে পারে, কখনো ডাব্লিউএইচ আসতে পারে, কখনো মডাল ভার্বের ব্যবহার প্রয়োজন হতে পারে। তো আমরা যেহেতু আজকে ডাব্লিউএইচ টেস্টে দেখলাম, এখন ডাব্লিউএইচ কিন্তু টেন্স এর ভিতরেও শেখা যায়। 8 9 10 ডে 8, দেখেন আপনি এখানে এসেছিলেন, এটা কে বলতে পারবেন স্যার আমি বলেন? ইউ ক্যান ক্যাপ। আচ্ছা এইটা দিয়ে আপনি প্রশ্ন করেন, আপনি কখন এখানে এসেছিলেন? হোয়াট ডিড ইউ কাম হিয়ার। না, কখন বললে এখানে কি হবে? হোয়েন হবে। কি হবে? হোয়েন। মিম আপু, হ্যাঁ মিম আপু একটু বলবেন আপনি এখানে কখন এসেছিলেন, এইটা না বলে যদি বলা হয় আপনি এখানে আসেননি, নেগেটিভটা কি হবে? এখনো আসেননি। হ্যাঁ, অর্থাৎ আমাদেরকে শিখতে হবে একটা বাক্যকে আমরা 4 আইটেমে বলতে পারবো, অ্যাফার্মেটিভ, ওই বাক্যের নেগেটিভ, ওই বাক্যের ইন্টারোগেটিভ, ওই বাক্যের নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা আপনাকে দেখাই দিব, যেমন এই বাক্যটা দিয়ে বলি করিম বিশ্বস্ত ছিল, তাহলে এর ট্রান্সলেশন কি হবে? মিম আপু বলেন, করিম বিশ্বস্ত ছিল কি হবে? করিম, বলেন। ভুল হয় যা হয় বলতে হবে, মুখ খুলতে হবে, যারা মুখ না খুলবে তারা ইংরেজি শিখতে পারবে না, আর যারা মুখ খুলবে, হ্যাঁ এই যে দেখেন জড়তা না, এই পার্সোনাল ব্যাচে জড়তা কাটাতে হবে, এখানে যারা ক্লাস করে সবাই কথা বলে, আপনিও বলবেন, বলেন নূপুর দিদি বলেন কি হবে? না, করিম ওয়াজ ফেইথফুল, হ্যাঁ করিম ওয়াজ ফেইথফুল, করিম বিশ্বস্ত ছিল। আচ্ছা এটার নেগেটিভ কি হবে? করিম বিশ্বস্ত ছিল না, করিম ওয়াজ নট ফেইথফুল অথবা করিম ওয়াজেন্ট ফেইথফুল। আচ্ছা করিম কি বিশ্বস্ত ছিল? ওয়াজ করিম ফেইথফুল, কিভাবে পারলেন? অর্থাৎ, অর্থাৎ এই যে বাক্যগুলা, হ্যাঁ শুনতে পেরেছি, এই যে বাক্যগুলা ছিল, এই বাক্যগুলাতে দেখবেন একটা অক্সিলারি ভার্ব রয়েছে, বা অক্সিলারি ভার্ব বলা যায় না, বি ভার্ব রয়েছে। বি ভার্বটা কি বলেন তো? অজ। এই অজ এর বি ভার্বের ভিতরে থেকে এসেছে। বি ভার্বের ভিতরে থেকে তৈরি হয় কয়েকটা জিনিস, বলতে পারবেন? যেমন প্রেজেন্ট টেন্সে তৈরি হয় অ্যাম, তারপর তৈরি হয় ইজ, তারপর তৈরি হয় এ আর ই, আর পাস্ট টেন্সে তৈরি হয় ডাব্লিউ এ এস অজ, তারপর ডাব্লিউ ই আর ই অজয়ের, হ্যাঁ। আরো তৈরি হয় বি স্বয়ং নিজেই বসে যায়,
তারপর BEEN বিন বসে যায়, BEING বিং বসে যায়, অ্যাম ইজ আর অজার, বি বিন বিং। এইগুলা মনে রাখবেন, এই 8টা জিনিস বি ভার্বের ভিতরে থাকে। তো করিম ওয়াজ ফেইথফুল, করিম ওয়াজ নট ফেইথফুল। আর যখন প্রশ্ন করবেন, ওই ওয়াজ, ওই যে বি ভার্বের একটা ভার্ব ওয়াজ, ওইটাকে সবার প্রথমে আনতে হবে। অস করিম ফেইথফুল, হ্যাঁ, অস করিম ফেইথফুল, অজ নট করিম ফেইথফুল, অর্থাৎ করিম কি বিশ্বস্ত ছিল না। দেখেন, এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে বলার প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকে বলতে পারি না। এই বাক্যগুলো আমরা অনেকে বলতে পারি না। কেন পারি না? এই একটা বাক্যকে আমরা 4 ভাবে কনভার্ট করতে পারি না। মিনু বুদ্ধিমতী ছিল, মিম বলবেন আপনি, বলেন মিনু বুদ্ধিমতী ছিল, কি হবে? ট্যালেন্টফুল বা ইন্টেলিজেন্ট, কি বলবেন বলেন? হ্যাঁ, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, এটা নেগেটিভ বলেন। যাকে জিজ্ঞাসা করব সেই বলবেন, সে না পারলে অন্যরা বলবেন। গার্ল বলা যাবে না, এখানে তো বালিকা নাই। মিনু ওয়াজ নট ইন্টেলিজেন্ট, মিনু ওয়াজেন্ট ইন্টেলিজেন্ট, এতটুক বলে থেমে যেতে হবে। মিনু কি বুদ্ধিমতী ছিল? না না না, হট আসবে কেন? আমি এতক্ষণ কি শিখালাম? ওই যে ওয়াজ রয়েছে, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, ওই ওয়াজটাকে বাক্যের শুরুতে বসাতে হবে। ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট, ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট, এবং তারপরে আপনাকে এই জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে, তা না হলে বাক্যটা ভুল হয়ে যাবে। মিনু কি বুদ্ধিমতী ছিল? ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট। আর যদি বলি মিনু কি বুদ্ধিমতী ছিল না, তখন কি হবে বলেন? না, হ্যাঁ, ওয়াজেন্ট মিনু ইন্টেলিজেন্ট, এবং পরে নোট অফ ইন্টারোগেশন। দেখছেন, তাহলে আপনি কিন্তু নিজেই কথা বলা শিখে যাচ্ছেন। এইভাবে বিভিন্ন রুল, একদিনে কথা বলা শেখা যায় না। একটা ক্লাস করে এই ক্লাসের, এই গ্রামারের কোনো আগামাথা পাওয়া যাবে না। আপনাকে ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। আমি আজকে একজন ডক্টরের কাছে গিয়েছি আমার একটা রোগের জন্য, আমার কি কালকেই রোগ সেরে যাবে বলেন তো? আমাকে ধৈর্য ধারণ করে ওষুধ খেতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজটা শেখাও কিন্তু ঠিক তাই। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে আমার দেখানো পথে চলতে হবে। এইটা যারা করতে পারবে তারাই কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। আজকে এখান থেকে একটা ক্লাস দেখলাম, কালকে ওখান থেকে একটা ক্লাস দেখলাম, আরেকদিন ইউটিউব থেকে একটা ক্লাস দেখলাম, আপনি কখনোই এই দেখা শেষ নামাতে পারবেন না। হুম। তো দেখেন, এই যে একটা ক্লাসের কথা বলছিলাম, আমি আবার একটু টেন্সের ভিতরে চলে আসি অল্প একটু সময়ের জন্য। আমরা ফিউচার টেন্সের একটু এখানে একটা টেন্সের একটু ইয়ে দেখি, কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা হ্যাঁ বোধক তৈরি করি কিভাবে। আজকে এই যে কেবল দেখালাম নেগেটিভ ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন এই বক্সটা দিয়ে বাক্য করব, প্রথমে সাবজেক্ট নিব, তারপর অক্সিলারি ভার্ব নিব, তারপর ভার্বের পর আইএনজি নিব, তারপর অবজেক্ট নিব। ভার্বের পর আইএনজি কেন নিব? আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে কন্টিনিউয়াস জাতীয় কিছু ঘটতে যাচ্ছে, কারণ কন্টিনিউয়াস টেন্স ছাড়া ভার্বের পর আইএনজি হয় না। যেমন আই অ্যাম, এখান থেকে একটা সাবজেক্ট নিয়ে ফেললাম আই, কি নিলাম বলেন? আই। এরপর এখান থেকে আমি একটা ভার্ব নিলাম, অক্সিলারি ভার্ব অ্যাম। এখান থেকে আমি একটা ভার্ব নিলাম রাইটিং, আই অ্যাম রাইটিং। এখান থেকে একটা অবজেক্ট নিব লেটার। বাক্যটা কি দাঁড়ালো? আই অ্যাম রাইটিং এ লেটার। এখানে আপনি রাইটিং এর পরিবর্তে প্লেয়িং দিতে পারেন, এখানে লেটার না দিয়ে ফুটবল দিতে পারেন, আই অ্যাম প্লেয়িং ফুটবল। এখানে প্লেয়িং বাদ দিয়ে আপনি ড্রয়িং দিতে পারেন, এখানে লেটার বাদ দিয়ে পিকচার দিতে পারেন, আই অ্যাম ড্রয়িং এ পিকচার। এই চারটা দিয়ে কয়েক লক্ষ বাক্য তৈরি করা যায়, কয়েক লক্ষ, আপনাদের বিশ্বাস নাও হতে পারে। এই চারটা দিয়ে কিভাবে এই ভার্ব চেঞ্জ করব, অবজেক্ট চেঞ্জ করব। এরপর পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য করা যায়, আই ওয়াজ রাইটিং এ লেটার। তারপর কি? আই ওয়াজ প্লেইং ফুটবল, আই ওয়াজ পেইন্টিং মাই অল, আমি আমার দেওয়ালে রং করিতেছিলাম। পেইন্ট মানে রং করা, পেইন্টিং। এই জন্য আপনাদেরকে দেখেন এখানে ভার্ব ফর্মের শীট দিয়েছিলাম, আজকে আবারও একটা দিব নতুন শীট। প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। আমরা বলি যে ভোকাবুলারি মুখস্থ করেন, প্রত্যেক স্যাররা বলেন ভোকাবুলারি অর্থ আপনাকে ভার্বের ভোকাবুলারি, প্লেইং, রাইটিং, ড্রাইভিং, সিঙ্গিং, জয়নিং। হ্যাঁ, আপনাকে যদি বলি যে আমি একটা পুকুর খনন করিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে খনন করা ইংরেজি কি? এইটা যদি না জানি, পুকুর ইংরেজি জানি পন্ড, আমি একটা পুকুর খনন করিতেছি, আমি ইংরেজি জানি আই, কিন্তু আসল ইংরেজি, আসল ভার্বটা আমি জানি না, বাক্য গঠন করা যাবে না। তো এই আপনারা এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে আপনারা কয়েকটা বাক্য করেন, আমি শুনবো। প্রেজেন্ট টেন্স,
ইয়েস, ডিগ মানে খনন করা। এইখান থেকে আপনারা কয়েকটা বাক্য করেন। আই অ্যাম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। একটা দিয়ে অনেকগুলো করলাম, এবার উইল দিয়ে করেন। Cricket. We will be playing cricket. We are arranging a meeting. হুম We are typing the article. উই আর টাইপিং আর্টিকেল, তারপর We are drawing. Yeah, A picture. drawing Picture. a picture. বিভিন্ন টেন্স বলা যায়। দেখেন একজন কথা বলছে আর কেউ বলছে না, হ্যাঁ, সবাই বলবেন। এই যে সিঙ্গিং যদি বলি, সিঙ্গিং দিয়ে করব, এই ভার্বটা নিয়ে আমি বেছে নিলাম সিঙ্গিং, অর্থাৎ গাহিতেছে বা গাচ্ছে। হি ইজ সিঙ্গিং এ সং, হি ওয়াজ সিঙ্গিং এ সং, হি উইল বি সিঙ্গিং এ সং। এখন আপনাকে যদি বলি যে আপনি গতকাল রাত 10টার সময় কি করতেছিলেন, আপনি বললেন যে স্যার আমি একটা প্রোগ্রামে গান করতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং। স্যার আমি একটা গান করতে থাকবো, আই উইল বি সিঙ্গিং এ সং। স্যার আমি আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যে আমার ক্লাসটা এখন শেষের পথে, ক্লাস শেষ হলে আপনারা কি করবেন? অনেকে বলছে স্যার আমি ভাত খাবো। তো আমি বললাম যে আপনি রাত 10টার সময় কি করতে থাকবেন? একজন বলছে স্যার আমি 10টার সময় ভাত খেতে থাকবো, আমি জাস্ট 10টার সময় ভাত খাওয়া শুরু করব। তাহলে আমি 10টার সময় ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। দেখেন এই যে বাক্যগুলো রয়েছে, হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এখনই দেখাচ্ছি। দেখেন এই বাক্যগুলো একটু পড়বো, এই বাক্যগুলো যা যা রয়েছে এইগুলো আমরা একটু পড়বো। মিম আপনি একটু পড়ে ফেলেন এই বাক্যগুলো, ইংলিশ পড়বেন, বাংলা পড়বেন। আই অ্যাম সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি একটা গান গাচ্ছিলাম। দেখেন এই বাক্যগুলো যদি আপনি জানেন, এই বাক্যের আদলে, এই বাক্যের মতো করে আপনি আরো বাক্য করতে পারবেন। আমি একটি গান গাইতেছি, আমি কাজটি করিতেছি, আমি অঙ্কটি করিতেছি, তারা মাছ ধরিতেছে। অর্থাৎ আপনাকে এই সূত্রটা শিখতে হবে। এইগুলো পড়েন, মিম আপু পড়েন, আই এম সিঙ্গিং এ সং। Right. হুম আমি একটি গান গাইতেছিলাম। হুম I will be singing a song. হুম আমি গান গাইতে থাকবো। হুম I am writing a letter. আমি চিঠি লিখতেছি। I was writing a letter. আমি চিঠি লিখতেছিলাম। হুম I will be writing a letter. আমি চিঠি লিখতে থাকবো। He is learning English. আমি ইংরেজি শিখবো, না শিখছি। হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে। হি মানে সে, আমি না, আপনি আমি বলেছেন। হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে। হি ওয়াজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছিল। হুম সে শিখতে থাকবে। থাকবে। তাহলে এই যে বাক্যগুলো আমরা দেখলাম, এগুলা কিন্তু সব কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাই না? এই যে সে ইংরেজি শিখতে থাকবে, সে ইংরেজি শিখছিল, আমি ইংরেজি শিখছিলাম, এগুলা কিন্তু সব কন্টিনিউয়াস ফর্ম। এবার দেখেন আমরা এখানে এই একটা মাত্র ক্লাসের মাধ্যমে এগুলো আপনারা পড়বেন বাসায়। হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কেন ক্রিকেট খেলিতেছো? এখানে দেখেন এই এতটুক যদি বলি আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছো, এর আগে আমি একটা WH ওয়ার্ড যুক্ত করেছি, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কেন ক্রিকেট খেলছো? তুমি কখন ক্রিকেট খেলিতেছিলে? হোয়েন আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে? হোয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট, কেন সে বাজারে যাইতেছে? হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট, হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট, তারা কোথায় যাইতেছে? অর্থাৎ এই বাক্যগুলো এখানে, এই যে দেখেন স্টেপ 3 একটা বাক্য আমি দেখাই, যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট, এর অর্থ হচ্ছে সে বাজারে যাচ্ছে। তো এই এই যে বাক্যটা, এর আগে আমি একটা WH ওয়ার্ড লাগাই দিব। যদি বলি হোয়াই, বাক্যটা কি দাঁড়াবে? হোয়াই, হোয়াই হি ইজ গোয়িং টু মার্কেট, সে কেন বাজারে যাচ্ছে। হুম আচ্ছা, এই যে যদি বলি হি ইজ নট গোয়িং টু মার্কেট, এখানে আমি হোয়াই যুক্ত করে দিব, হোয়াই ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, কেন সে মার্কেটে যাচ্ছে না। অর্থাৎ বলা হচ্ছে স্টেপ 3 এর আগে WH ওয়ার্ড, হোয়েন, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াই যুক্ত করলে WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। যেমন বাক্যটা প্রথমে এতটুক ছিল, আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছো? এর আগে আমি হোয়াই যুক্ত করেছি, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, কেন তুমি ক্রিকেট খেলিতেছো? তুমি কখন ক্রিকেট খেলিতেছিলে? হোয়েন ওয়ার ইউ প্লেইং ক্রিকেট। হুম
তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে? তাহলে তুমি হোয়ার হোয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট, দেখেছেন? অর্থাৎ এখানে এই বাক্যগুলা কিন্তু খুবই সহজ। আমাদেরকে শুধু একটু কি করতে হবে, গঠন প্রণালীটা জানতে হবে, আর কিচ্ছু করা লাগবে না। গঠন প্রণালী যদি আপনি জানেন, অতি সহজে আপনি এই বাক্যগুলো গঠন করতে পারবেন। এখানে কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখাতে গেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন, আমাদের প্রায় যে জায়গাটায় সমস্যা হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমাদের 12টা টেন্সের ভিতরে এইটা বেশি কঠিন মনে হয়, বাদ বাকি টেন্স গুলো আমরা সবাই ভালো বুঝি। তো এই টেন্সটা অতি সহজ। কিভাবে আপনি বুঝবেন, কিভাবে আপনি বাক্য গঠন করবেন পাস্ট পারফেক্ট টেন্সের? খুবই সহজ। একটা হচ্ছে সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স। যেমন যদি বলি আই এইচ এ ডি, আই হ্যাড, DONE, I had done, TAC, I have done the work, WORK। এটার অর্থ হচ্ছে আই হ্যাড ডান দা ওয়ার্ক, এর অর্থ হচ্ছে আমি কাজটি করেছিলাম। এর অর্থ কি হবে? আমি কাজটি করেছিলাম। দেখেন, আই হ্যাড ডান দা ওয়ার্ক, এখানে হ্যাড বসেছে এবং তারপর ভার্বের V3 বসেছে। এইটাকে বলে একেবারে সহজ সরল পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আরো একভাবে হতে পারে, ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। এই ধরনের বাক্য যদি কখনো জীবনে সামনে আসে, মনে রাখবেন এই পাশাপাশি দুইটা কাজের ভিতরে যে কাজটি একটু আগে সংগঠিত হচ্ছে ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দুইটা কাজের ভিতরে যে কাজটা একটুখানি আগে হচ্ছে ওইটা পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি যে কাজটা একটু পরে হচ্ছে ওই কাজটা করবেন পাস্ট ইনডেফিনিটের নিয়মে। কেমন দেখেন, আমি খাওয়ার আগেই ট্রেন ছেড়ে দিল। অর্থাৎ আমি খেয়ে ভাবছিলাম যে এই ট্রেনে উঠে অফিসে যাব, কিন্তু আমি খেয়ে পারলাম না, তার আগে ট্রেনটা ছেড়ে দিল। কোন কাজটা আগে হচ্ছে? ট্রেনটা ছেড়ে দিল। এইটা আপনি হ্যাড ব্যবহার করে করেন, এইটা হ্যাড ব্যবহার করে করেন। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে, সেই হ্যাড ব্যবহার করেছি। দেখেন, দ্য ট্রেন হ্যাড লেফট, এই লিভ মানে ত্যাগ করা, এর V3 হচ্ছে লেফট। কেন V3 বসবে? কারণ হ্যাজ, হ্যাভ, হ্যাড এর পরে V3 বসে। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে দিল। এইবার এই যে আমি খাওয়ার আগেই, আগেই ইংরেজি কি? বিফোর। আর আমি খাওয়া, এই কাজটা পাস্ট ইনডেফিনিটে হবে আই এট। কি হবে বলেন? আই এট। অর্থাৎ আমি খাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট। যে কাজটা আগে হচ্ছে ওইটা আগে ট্রান্সলেট করবেন। দেখেন, এই অংশটুকু শেষে রয়েছে, তাও কিন্তু আমাকে আগে করতে হবে। ট্রেনটি ছেড়ে দিল, দ্য ট্রেন হ্যাড লেফট, কখন ছেড়ে দিল? বিফোর আই এট। মনে রাখবেন দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হচ্ছে ওই কাজটি হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে, হ্যাড ব্যবহার করতে হবে। আর যে কাজটি পরে হবে ওইটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। কোন কাজটা আগে হচ্ছে? সে বাড়ি এসেছিল। এখানে এখানে হ্যাড ব্যবহার করবেন, হি হ্যাড কাম হোম। হ্যাঁ হ্যাঁ, কেম বলা যাবে না, হি হ্যাড কাম। কারণ কামের V3 হচ্ছে কাম, কাম কেম কাম, কাম কেম কাম। এগুলো সিনসিয়ারলি মনে রাখবেন। হি হ্যাড কাম হোম বিফোর। এইবার আমি স্কুলে যাওয়া, এই বাক্যটুকু পাস্ট ইনডেফিনিট, বিফোর আই ওয়েন্ট টু স্কুল। এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আমরা জানি যে পাস্ট ইনডেফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে আই ওয়েন্ট টু স্কুল। এটা আরেকবার একটু দেখবেন, খুব সহজ হয়ে যাবে। আর এই যে যে টেন্সের যে শীট, এই টেন্সের শীট থেকে 8, 9, 10 ছিল, এরপরে দুইটা দিব মাত্র, 11 আর 12। এখানে এই যে ডে 11 এবং ডে 12, 9, 10, এই যে 10, এরপরে এই 11 আর 12 থাকবে। আপনারা এটা নিজে নিজে খাতায় করবেন অথবা ফোনে রেকর্ড করে অনেকে আমাকে পাঠান, সেইভাবে পাঠাবেন। আমি এখনো চিঠিটা লিখিনি, আব্বা টাকা পাঠায়নি, মতিন এখনো পৌঁছায়নি, তুমি এখনো পড়াশোনা করনি, আমি এখনো যাইনি। তাহলে এই কাজগুলা আপনারা হোমওয়ার্ক হিসেবে করবেন। আরেকটা বিষয়, আমি আজকে একটু প্রেজেন্টেশন আপনাদের চেয়েছিলাম, তো আমি এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি, এটা সম্ভব হচ্ছে না। আগামী ক্লাসে নিব যে ডিসক্রাইব এ নিউজ পেপার অর ম্যাগাজিন ইউ শুড সে। ম্যাগাজিন বা নিউজ পেপার আমরা কেন পড়ি, কত প্রকারের ম্যাগাজিন বা নিউজ পেপার পাওয়া যায়, এইটার মেরিটস এন্ড ডিমেরিটস কি, কারা পড়ে, এইটা পড়লে আমরা ভবিষ্যতে কি করতে পারবো, এর উপরে দেখেন এইখানে বিস্তারিত লেখা আছে। ওয়েল, I read newspaper almost daily and sometimes I parse or borrow magazines to enjoy its articles. I would like to describe a magazine that I usually buy each month and enjoy
আ লট অফ। দ্য নেম অফ দ্য ম্যাগাজিন ইজ আইটি ওয়ার্ল্ড। আমি যে সংবাদপত্রটা পড়ি এর নাম হচ্ছে একটা অনলাইন পত্রিকা আইটি ওয়ার্ল্ড। এইটা পড়ে রাখবেন, এইটার উপরে আমরা কথা বলবো। কথা বলতে গেলে প্রথমে একটু জড়তা থাকবে, কথা বলতে বলতে দেখবেন এই জড়তাটা কেটে যাবে। তো এইটা কেন আপনাকে আমি বুঝাই দিব, আপনি যদি ওর ভিতরে 10টা 10টার ভিতরে 2টা পারেন ওই 2টা করবেন, বাদ বাকি দায়িত্ব আমার উপর।